দর্শক, মালয়েশিয়া শ্রমবাজার ঘিরে নিয়োগ প্রক্রিয়া, এজেন্সি নির্বাচন এবং অভিবাসন ব্যয় নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এবার মাত্র 25টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন প্রবাসী এবং রিক্রুটিং এজেন্সি মালিকরা। বাংলাদেশে লাইসেন্সপ্রাপ্ত রিক্রুটিং এজেন্সির সংখ্যা প্রায় 2,500, যেখানে বিপুল সংখ্যক বৈধ এবং যোগ্য এজেন্সি থাকার পরও কেন মালয়েশিয়ার মতো বড় একটি শ্রমবাজারকে সীমিত সংখ্যক প্রতিষ্ঠানের মধ্যে কেন্দ্রীভূত করা হবে, সেটি নিয়ে প্রশ্ন তুলছে বাইরার সদস্যরা। দর্শক, মালয়েশিয়ার শ্রমবাজার ঘিরে নতুন এই বিতর্ক নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাইরার সাবেক সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম। ফখরুল ইসলাম, স্বাগত জানাচ্ছি আপনাকে। আসলে মালয়েশিয়ার শ্রমবাজারটি কখনো বিতর্কের বাইরে ছিল না, আমরা সবসময় দেখেছি। এবার নতুন করে যে বিতর্কটি তৈরি হয়েছে সেটির নিয়ে আমি শুরুতে প্রশ্নটা করতে চাই যে আপনাদের, আমরা যদি ভুল না করে থাকি, আপনাদের মোট রিক্রুটিং এজেন্সির সংখ্যা 2,500, প্রায় 2,500 বাইরের সদস্য। 2,500 এজেন্সি থাকার পরও, বৈধ এজেন্সি থাকার পরও 25টি এজেন্সিকে আসলে এই সুযোগটি দেওয়া হয়েছে। এর ক্রাইটেরিয়াটা কি? আপনারা কি আসলে, আপনাদের অভিযোগ আমরা পেয়েছি, কিন্তু এর আসলে কোন ক্রাইটেরিয়া থেকে, কোন বিবেচনায় সেটি দেওয়া হয়েছে, সেটা কি আপনাদের কাছে পরিষ্কার? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন মালয়েশিয়ার শ্রমবাজারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। অলমোস্ট আমাদের থার্ড লার্জেস্ট কান্ট্রি বলতে হবে আমাদের জনশক্তি প্রেরণের দিক থেকে। সেই জায়গাটাতে দীর্ঘদিন যাবৎ এখানে এই সিন্ডিকেটের একটা কবলে পড়ে বাজারটা একটা অস্থিতিশীল একটা সিচুয়েশনে তৈরি হয়েছে। আপনি দেখেন 2016 সালে 10টি এজেন্সির মাধ্যমে সিন্ডিকেশন হয়েছিল। 2022 সালে আপনার 25টি এজেন্সির মাধ্যমে সিন্ডিকেট তৈরি হয়েছিল। পরবর্তীতে এটা বৃদ্ধি পেয়ে 100 জনের রূপান্তর হয়। তো এই বারবার হওয়াতে বারবার এই শ্রমবাজারটা কিন্তু বন্ধ হচ্ছিল। আমরা বারবার এই অভিযোগগুলো করে আসছি এবং শ্রমিকদের অতিরিক্ত টাকা দিতে হচ্ছে, কিছু অনিয়ম হয়েছে, বিভিন্ন রকমের দুর্নীতির অভিযোগ আসছে। ইতিমধ্যে আপনি জানেন এই যে 100 এজেন্সির মধ্যে 49টি এজেন্সিকে সরকার কিন্তু বাতিল করেছে। এর মধ্যে আরো বিভিন্ন রকমের মামলা কিন্তু চলমান আছে। তো সেখানে আপনি নতুন করে আবার এই 25টি লাইসেন্স তালিকাভুক্তি করা, এটা আমরা খুবই অবাক হয়েছি। আমাদের জন্য খুবই হতাশাজনক এই সেক্টরের জন্য, যেখানে আগের অনিয়ম, দুর্নীতি, অতিরিক্ত অভিবাসন ব্যয়, দেশের সুনাম ক্ষুণ্ণ হওয়া, সরকারের সুনাম ক্ষুণ্ণ হওয়া, অনেক বিষয় এটা আসছে। দেশীয় আন্তর্জাতিক মিডিয়াতে এটা ব্যাপক প্রচারণা হয়েছে। সেই জায়গাটাতে এবারও যে 25টা রিক্রুটিং এজেন্সিকে FWCMS যে পদ্ধতি, অনলাইন পদ্ধতি মালয়েশিয়ান সরকারের, ওই পদ্ধতিতে এটা প্রকাশ করা হয়েছে। যদিও এখনো মালয়েশিয়ান সরকার বাংলাদেশ সরকারকে কোনো চিঠি দেয় নাই এবং বাংলাদেশ সরকারও সেভাবে এখনো কোনো ঘোষণা করে নাই। কিন্তু সেই জায়গাটাতেই আমাদের প্রশ্ন যে এই যে 25টি FWCMS পদ্ধতি এখানে প্রচার করেছে, তার মানে সিন্ডিকেটটা কোথায় থেকে হচ্ছে? এখানে একটা বড় প্রশ্ন। মালয়েশিয়ান সরকার দেওয়ার আগেই যারা FWCMS পদ্ধতিটা পরিচালনা করে তারাই কিন্তু এটা প্রকাশ করছে। দ্যাট মিনস তারা সিন্ডিকেটের সাথে পুরোপুরিভাবে জড়িত। সেই জায়গাটাতে আমরা মনে করি এই যে 25টির কোনো ক্রাইটেরিয়া আসলে আমরা সুনির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়া নাই। এর আগে ইন্টেরিয়াম গভর্নমেন্টের আমলে 10টা ক্রাইটেরিয়া দিয়ে আবেদন গ্রহণ করা হয়েছিল মালয়েশিয়ার জনশক্তি প্রেরণের জন্য। সেই ক্রাইটেরিয়ার মধ্যে 423 জনকে সিলেকশন করা হয়েছে। আবেদন করার পরে 3টা বাদ দিয়ে 263 জনকে এবং 4টা বাদ দিয়ে আপনার 160 জনকে তালিকাভুক্তি করা হয়েছিল। কিন্তু এই তালিকাটাও প্রশ্নবোধক ছিল, বিকজ আপনি বিজ্ঞাপন দেওয়ার পরে আপনি সেখানে 10টা ক্রাইটেরিয়ার কথা বলেছেন, সেই 10টা ক্রাইটেরিয়া আবেদন করার পরে শিথিল করেছেন। তাহলে এর মানে হচ্ছে যে তাহলে আপনি যে শিথিল করেছেন, বাকি এজেন্সিগুলোকে তো এটা আর বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়নি, তাদেরকে কোনো নোটিশ করা হয়নি। দ্যাট মিনস প্রায় মোর দেন 2000 রিক্রুটমেন্ট এজেন্সি এই সুযোগ থেকে, আবেদন থেকে বঞ্চিত হয়েছে। তার মানে হচ্ছে যেই তালিকাটা প্রকাশ করা হয়েছিল সেই তালিকাটাই এটার কোনো স্বচ্ছতা ছিল না। দ্বিতীয়ত, এই 423 জনের মধ্য থেকে আপনি 25 জনকে কিভাবে সিলেকশন করলেন? কেন অন্যরা হলো না, এই 25 জন কেন হলো? সেটা নিয়ে বিরাট রকমের প্রশ্ন এখন দেখা দিয়েছে। এখানে আমরা যেটা দেখতে পেয়েছি, আমাদের সদস্যদের মধ্যে আলোচনা, ব্যাপক সমালোচনা হচ্ছে। ইভেন কি এই যে যারা আসছেন ওনারা কি বাংলাদেশের রিক্রুটিং এজেন্সির মধ্যে তারা কি টপ 20-র মধ্যে আছে, না টপ 50, না টপ 500, না টপ 1000? আমার মনে হয় কোনোটার মধ্যেই নাই।
কিন্তু তারা কিভাবে আসছে? এদের মধ্যে অনেকেরই মানে আমরা ওদের প্রতি সম্মান রেখেই বলতে চাই, ওনারা কিন্তু এরকম কোনো ওনাদের অনেকেরই সক্ষমতা নাই, জনবল নাই, পর্যাপ্ত অফিস স্পেস নাই, কিন্তু তারা চলে আসছে। কিভাবে আসছে? এটা কারণ দুটা। একটা হচ্ছে যে আপনি আগের যে সিন্ডিকেট ছিল সেই সিন্ডিকেটে আপনার বিভিন্ন মন্ত্রী এমপি সহ প্রভাবশালী নেতারা জড়িত ছিল সরাসরি। এবারে কিন্তু সরাসরি হয়নি, এবারে বেনামে হয়েছে। এবারে টোটালি মানে অন্য যারা আছে তাদের নর্মাল যে রিক্রুটমেন্ট এজেন্সিগুলো আছে তাদেরকে তাদের ব্যবহার করা হচ্ছে। 1-2 হাজার টাকার একটা প্রসেসিং চার্জ দিয়ে তাদেরকে তারা বেনামে ব্যবহার করছে। আগে সিন্ডিকেটে যারা ছিল 25 সিন্ডিকেটে বিশেষ করে তাদেরই ব্যক্তিবর্গ এখানে জড়িত আছে। ইভেন কি এখানে আগের সরকারের আমলে যারা আওয়ামী লীগের বিভিন্ন লোকজন ছিল তারাও এখানে সরাসরি জড়িত আছে। ইভেন কি বিভিন্ন প্রভাবশালী মহল এখানে নামে বেনামে এই 25 সিন্ডিকেটের সাথে সংযুক্ত হয়েছিল। এই সিন্ডিকেট গুলো হলো এই 25 জন হলো একেবারে দামি, তারা দামি, তারা অনেকেই মানে তাদেরই কোনো সক্ষমতা আছে বলে তারাও মনে করে না। সুতরাং এই জায়গাগুলোতে একটা অনিয়ম। কিন্তু আমরা আগের সরকারের সময় মালয়েশিয়ার সিন্ডিকেটে যে দেখেছি যে সরকারের একেবারে মন্ত্রী পর্যায়ের ব্যক্তিরাও ছিলেন। আমরা আগের অর্থমন্ত্রীর কথা বলতে পারি, তার নিজেরই রিক্রুটিং এজেন্সি ছিল, দুটো এজেন্সি ছিল, এবং তিনি মানে এই সিন্ডিকেটের যে প্রধান 4-5 জন তার মধ্যে কিন্তু তিনি একজন ছিলেন, এবং সেই সময়কার বেশ প্রভাবশালী লোকজনই কিন্তু এই সিন্ডিকেটের সাথে জড়িত ছিলেন। আমার প্রশ্ন হচ্ছে, এখন তো আসলে আওয়ামী লীগ সরকারই নাই, এখন আসলে এই সিন্ডিকেট আবার সক্রিয় হলো কিভাবে? মানে এখন তো নতুন সরকারের মন্ত্রীরা এসছেন, মানে আসলে বিষয়টা কি হচ্ছে আপনারা কি জানা আছে বিষয়টা আসলে? এখন দেখেন, সিন্ডিকেট আগে দুবার যারা করেছিলেন সেম ব্যক্তিবর্গই আছেন। কিভাবে? এই তারাই বিহাইন্ডে তারাই আছেন। ধরেন মালয়েশিয়াতে যিনি সিন্ডিকেটের মূল ব্যক্তি, FWCMS এর যিনি মালিক দাতুশ্রী আমিন, উনি টোটাল বিষয়টা নিয়ন্ত্রণ করছেন। ওনার বাংলাদেশে যিনি ছিলেন রুহুল আমিন স্বপন, উনি এটা নিয়ন্ত্রণ করছেন, আগেও করছেন, এখনো করছেন। সুতরাং এই জায়গাগুলোতে ওনাদের সাথে আগে কিছু ব্যক্তিবর্গ ছিল, এখন নতুন কিছু প্রভাবশালী ব্যক্তিবর্গ এখানে যুক্ত হয়েছে। বর্তমান সরকার কি এই বিষয়গুলো জানে না? মানে এখন সরকার কাছে আমরা যেটা মনে হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীকে এটা বিভিন্নভাবে ভুল বুঝিয়ে যে বাংলাদেশ থেকে 5 লক্ষ কর্মী যাবে, এই মুহূর্তে যাওয়া দরকার, এরকম কিছু ভুল বুঝি। কিন্তু 5 লক্ষ কর্মী যাবে ঠিক আছে, ডেফিনেটলি এটা স্বচ্ছতার ভিত্তিতে হতে হবে। ডেফিনেটলি আগের চেয়ে অতিরিক্ত অভিবাসন খরচ বেশি দিয়ে নয়। ডেফিনেটলি আগে যারা সিন্ডিকেটের হত্যাকর্তা ছিল তাদেরকে দিয়েই আবার মালয়েশিয়া সিন্ডিকেট করতে হবে, ডেফিনেটলি তাই নয়। তাহলে তো আগের সরকারের সাথে এই সরকারের ডিফারেন্সটা কোথায় থাকলো? তো সেই জন্য আমরা মনে করি যে এখানে কিছু ব্যক্তি তাদের ব্যক্তি স্বার্থের জন্য তারা সরকারকে ভুল বুঝিয়ে তারা এই কাজটা করছে। এখানে তাদেরকে বলা হচ্ছে যে 5 লক্ষ লোক গেলে বাংলাদেশ থেকে হিউজ কর্মসংস্থানের ব্যবস্থা 5 লক্ষ হলো, প্লাস ওখান থেকে হিউজ রেমিটেন্স আসবে। কিন্তু এই রেমিটেন্স আসার আগে, রেমিটেন্স তো আসবে অনেক পরে, কিন্তু এর আগে তো এই যে সিন্ডিকেটের তালিকাভুক্তি করার জন্য আগে একটা বড় অঙ্কের টাকা দিতে হচ্ছে। এখন আমরা গণমাধ্যমে দেখেছি, এটা বিভিন্ন পত্রিকায় আসছে যে 17 কোটি টাকা দেয়া লাগতো, আগে যেটা 5 কোটি টাকা ছিল। মানে একটা এজেন্সিকে তালিকাভুক্ত করার জন্য 17 কোটি টাকা কাকে দিতে হবে? এটা ওই সিন্ডিকেটের যারা মালিক, যারা FWCMS যারা নিয়ন্ত্রণ করে, আনঅফিশিয়ালি এটা দিতে হয়, যেটা অলরেডি পত্রিকা আসছে। সুতরাং সেই জায়গাগুলোতে সিন্ডিকেটে ঢোকার জন্য ক্রাইটেরিয়া হলো ওই অতিরিক্ত টাকা দিয়ে সেখানে ইন করা। এরপরে তাদের পেছনে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিবর্গ তারা এই এটার সুবিধাটা গ্রহণ করবে। তৃতীয়ত হলো, আগে যেমন প্রত্যেকটা কর্মী বাংলাদেশ থেকে যাওয়ার জন্য সিন্ডিকেটে একটা বড় অঙ্কের টাকা দেয়া হতো, যেটা ইতিমধ্যে সবাই জানে 1,52,000 টাকা দেয়া লাগতো। তো সেই জায়গাটাতে এখন নতুন করে আমরা যেটা শুনতে পাচ্ছি, ওই টাকাটা বাংলাদেশে না দিয়ে মালয়েশিয়া দিতে হবে। তার মানে হচ্ছে কি, এখানে অনেক বড় অঙ্কের একটা টাকা কিন্তু আগে বাংলাদেশ থেকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো সেই জায়গাটাতে রিমিটেন্স আসবে তো পরে। সুতরাং আমরা এখানে যে সরকারকে যেটা বলতে চাই, এই যে বারবার এই সিন্ডিকেটের কারণে যে অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, অনেকের নাম মামলা হয়েছে, এবং অনেকগুলো রিক্রুটমেন্ট এজেন্সি 49টা বাতিল করা হয়েছে। তো যে অভিযোগের ভিত্তিতে রিক্রুটমেন্ট বাতিল করা হয়েছে, রিক্রুটমেন্ট এজেন্সি, এবং তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, ঠিক একই কাজ করার জন্য নতুন কিছু লোককে কেন সুযোগ দেওয়া হবে? তাহলে তাদের ক্ষেত্রে কি একই অপরাধ হবে না? তার মানে হয়তো বলতে হবে যে নতুন করে অপরাধ হবে না, তাহলে পূর্ব যারা করছে তাদের কোনো অপরাধ নেই, তাদেরকে কিন্তু তাহলে আর পানিশমেন্ট দেওয়ার আদৌ কোনো প্রয়োজন আছে?
বিষয়টা এই জায়গায় দাঁড়াচ্ছে। সুতরাং এখানে স্বচ্ছতাটা নিশ্চিত করতে হবে। না তাহলে এখন যারা যে দুইজন দায়িত্বে আছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এই মন্ত্রীর দায়িত্বে আছে, আপনারা কি তাদের সাথে কথা বলেছেন? মানে আপনাদের বাইরের পক্ষ থেকে? আমরা বাইরা পক্ষ থেকে, আমরা সদস্যদের পক্ষ থেকে আমরা বেশ কয়েকবারই গিয়েছিলাম। মাননীয় মন্ত্রীর সাথেও আমরা এর আগে একবার কথা বলেছিলাম। গতকালও আমরা গিয়েছিলাম, মাননীয় মন্ত্রীকে আমরা পাইনি। আমরা একটা লিখিত চিঠি আমরা দিয়ে আসছি যে আমরা কিছু প্রস্তাবনা দিয়ে আসছি, যে আমরা বলেছি আমরা সিন্ডিকেটে আমরা শ্রমবাজারটা দ্রুত খুলুক এটা চাই, শ্রমবাজার বন্ধ চাই না, কিন্তু শ্রমবাজারটার মধ্যে স্বচ্ছতা লাগবে এবং এটা যেন আপনার কম খরচে কর্মীরা যেতে পারে, সিন্ডিকেট মুক্ত হয়, সকল বৈধ রিক্রুটমেন্ট এজেন্সি যেন এখানে পার্টিসিপেশন করতে পারে। আপনি দেখেন 2500 রিক্রুটমেন্ট এজেন্সি, এর মধ্যে মাত্র 25টা, তার মানে 2475 জন এখানে কিন্তু তারা ডিপ্রাইভ হচ্ছে, তারা এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর একটা মিশন ছিল, মিশন আছেন যে 5 বছরে 1 কোটি মানুষ বিদেশে কর্মসংস্থান করতে চান। তো সেই জায়গাটাতে কি করতে হবে? তাহলে সকল রিক্রুটমেন্ট এজেন্সিকে সক্ষম করে সবাইকে কাজে লাগাইতে হবে। সেখানে যদি এটাকে সবাইকে বন্ধ করে মাত্র 25 জনকে সুযোগ দেওয়া হয়, তাহলে তো এই লক্ষ্যমাত্রা আসলে আচ্ছা, একটা বিষয় একটু বলেন তো, এই মুহূর্তে যদি মালয়েশিয়ায় কর্মী পাঠাতে হয়, একজন কর্মীর কত টাকা খরচ হতে পারে? আমরা মানে যদি সিন্ডিকেটের ছাড়া স্বচ্ছ উপায়ে সে যেতে পারে, সেক্ষেত্রে তার আসলে কত বৈধভাবে কত খরচ হতে পারে? আমরা যদি সিন্ডিকেট ছাড়া যদি উন্মুক্ত করা যায়, আমরা এই ব্যাপারে একটা লিখিত মন্ত্রণালয়কে কিন্তু আবেদন দিয়েছিলাম, একটা প্রস্তাবনাও দিয়েছিলাম। সেটা হচ্ছে আপনি সিন্ডিকেট মুক্তভাবে যদি শ্রমবাজার খোলা হয় এবং বাস্তব ভিত্তিক একটা যদি খরচ নির্ধারণ করা হয়, মাইগ্রেশন কস্ট নির্ধারণ করা হয়, সেই খরচটা আমরা ধারণা দিয়েছিলাম 1.5 থেকে 2 লাখ টাকা ম্যাক্সিমাম হতে পারে। তো সেই জায়গাটাতে সেখানে একটা মেকানিজম, আমি একটু শেষ করি, মেকানিজমটা হচ্ছে কি, যে যারা মালয়েশিয়া যেতে ইচ্ছুক তাদেরকে একটা ডাটা ব্যাংকের নিয়ন্ত্রণে এনে বিএমইটির মাধ্যমে সেই ডাটা ব্যাংক থেকে মানে রিক্রুটমেন্ট এজেন্সিগুলো কর্মী সিলেকশন করবে এবং সেখানে ব্যাংকের মাধ্যমে, প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে 3 কিস্তিতে তারা তাদের এই খরচটা দিতে পারে। তাতে হলো কি, রিক্রুটমেন্ট এজেন্সি চাইলেই তারা কিন্তু টাকা বেশি নিতে পারবে না, কারণ তাদের মাঝখানে কোনো মিডলম্যান থাকবে না এবং সেই সরাসরি ওয়ার্কারের সাথে সরাসরি তার যোগাযোগ থাকবে এবং সেই ওয়ার্কার সাপ্লাই দিবে বিএমইটি তার ডাটা ব্যাংক থেকে। সুতরাং এখানে সরকার মানে খরচটা কিন্তু নিয়ন্ত্রণ করা যাবে। যদি এটা হয় তাহলে 1.5 থেকে 2 লাখ টাকার মধ্যে কর্মীরা যেতে পারবে। আর যদি এটা না হয়, সিন্ডিকেটের মাধ্যমে হয়, আগে যেরকম হয়েছে তার চেয়ে এখন অনেক বেশি খরচ দিতে হবে, কারণ সিন্ডিকেটে অন্তর্ভুক্তির জন্য অগ্রিম যে টাকা দিতে হচ্ছে তা আগে চেয়ে 3 গুণ এবং সিন্ডিকেটের প্রত্যেকটা মানুষ কিন্তু সিন্ডিকেটের মাধ্যমে যাওয়ার জন্য কিন্তু অতিরিক্ত তাকে ফি দিতে হবে। সুতরাং এটা যেটা আগে 4 থেকে 5 লাখ টাকা বলা হয়েছিল, এখন এটা 7 থেকে 8 লাখ টাকা চলে যাবে। এটা আমরা তার মানে আসলে বৈধভাবে গেলে যত টাকা দিতে হতো তার থেকে অন্তত 4 গুণ বেশি, 4 থেকে 5 গুণ বেশি দিতে হবে। অলমোস্ট এরকম হবে, 3 গুণ বেশি হবে, অলমোস্ট 3 গুণ 4 গুণ বেশি হবে। আমরা আসলে এই যে বিষয়গুলো সবসময় দেখছি, এই জায়গাটাতে আসলে মানে একটু সমস্যাটা হয় কেন, মানে এটা কেন স্বচ্ছ করা যায় না আসলে? সিন্ডিকেট মানে ধরেন মালয়েশিয়ার সাইডেও কিন্তু সিন্ডিকেট কাজ করে, বাংলাদেশের সাইডেও আছে। দুই সরকার বসে এই জায়গাটা কেন এটা কি মানে সমাধানযোগ্য না, এরকম মনে হয় আপনার কাছে? ডেফিনেটলি সমাধানযোগ্য। এখানে মনে করেন সিন্ডিকেট যেটা করে 2 সরকারে মিলেই কিন্তু অনুমোদিতই হয়, কিন্তু আগেও 2 সরকারের অনুমোদনে হয়েছে, এবারও হইলে কিন্তু 2 সরকারের অনুমোদনই হবে। আপনি দেখেন নেপালকে দেখেন, আপনি নেপাল কি করছে, নেপালেও কিন্তু 25টা লাইসেন্স কিন্তু FWCMS প্রকাশ করেছে সম্প্রতি 2-1 দিন আগে। নেপালে কিন্তু সাথে সাথে তাদের মন্ত্রী মালয়েশিয়ান রাষ্ট্রদূতকে তলব করে তাকে এটা ব্যাখ্যা চেয়েছে এবং তারা প্রেস রিলিজ দিয়েছে যে কোনো প্রকার সিন্ডিকেশন আমরা এখানে করতে দেব না এবং নেপালের রিক্রুটিং এজেন্সিগুলো সেখানে ব্যাপক কিন্তু আন্দোলন করছে এবং ওই দেশের যারা সিন্ডিকেটে যুক্ত হয়েছে, নাম যাদের আসছে, তাদের অফিস তালাবন্ধ করে দিয়েছে। কিন্তু তার মানে হচ্ছে তারা বেসরকারি এবং সরকারিভাবে এই সিন্ডিকেটকে তারা স্ট্রংলি কিন্তু এটা ডিনাই করছে। তো বাংলাদেশের ক্ষেত্রেও যদি আমাদের সরকার, বিশেষ করে কেয়ারটেকার সরকার কিন্তু এই জিনিসটাকে হালকাভাবে নিয়েছে, তারাও কিন্তু সিন্ডিকেটের সাথে একটা আপোষ করেছিল, যদিও তারা সিন্ডিকেটের মাধ্যমে শ্রমবাজার উন্মুক্ত করার সাহস পায়নি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই সরকারও প্রথমত আমাদের মন্ত্রী মহোদয় বলেছেন কি, যে সিন্ডিকেটের বিরুদ্ধে উনি জিহাদ ঘোষণা করছেন। 2 মন্ত্রী এবং মাননীয় প্রতিমন্ত্রী দুইজনই বলেছেন
যে প্রয়োজনে আমরা রিজাইন করব, তারা কিন্তু অবস্থানটা তাদের এই অবস্থায় আছে। আমাদের মাননীয় উপদেষ্টা বলেছেন কি, আমরা সিন্ডিকেট ভাঙতে চাই, আমরা স্বচ্ছতার ভিত্তিতে করতে চাই, ওনারা কিন্তু এই কথাগুলো বলেছেন, এটা লাইভ আছে। কিন্তু আলটিমেটলি এন্ড অফ দ্য ডে এসে ওনাদের মধ্যে একটা আশঙ্কা কাজ করছে যে আমরা যদি শ্রমবাজারে কর্মী না পাঠাই, অন্যরা পাঠাই দিবে। আসলে বাস্তবতা কিন্তু এটা না। যেখানে নেপাল এটা প্রটেস্ট করছে, নেপাল সিন্ডিকেটে দিচ্ছে না, আমরা না হলে আমাদের কম্পিটিটর কিন্তু নেপাল, অন্য আরো পাকিস্তান, ইন্ডিয়া যারা আছে তারা কিন্তু অত বেশি কর্মী পাঠায় না। সুতরাং সেই জায়গাটাতে যদি আমরা, আমাদের সরকার স্ট্রং থাকে, আমি মনে করি এটা সম্ভব। এখানে আরেকটা ইস্যু আছে, বাংলাদেশের সাথে যে এমইউ হয়েছে, সেই এমইউতে একটা কথা বলা আছে, এই এমইউটা আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে, এখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা ক্লজ ইনক্লুড করা হয়েছিল, সেটা বলা হয়েছিল বাংলাদেশের রিক্রুটমেন্ট এজেন্সি মালয়েশিয়ান সরকার সিলেকশন করবে। আসলে মালয়েশিয়া বা আরো 15টা 14টা কান্ট্রি থেকে শ্রমিক নিয়ে আসে, তাদের সাথে কিন্তু এই ক্লজ নাই। বাংলাদেশ কম বেশ প্রায় 165টা দেশে কিন্তু কর্মী পাঠায়, সেখানেও কিন্তু এরকম কোনো চুক্তি নাই। বাংলাদেশ থেকে কারা কর্মী পাঠাবে এটা বাংলাদেশ সরকার সিলেকশন করবে, অথবা ওই দেশের এমপ্লয়ার এটা সিলেকশন করবে। কিন্তু এই একটা ক্লজ, এটা আমাদের জন্য খুব অসম্মানজনক, এটা আমাদের জন্য খুবই বিব্রতকর যে এরকম বাংলাদেশ থেকে কারা কর্মী পাঠাবে আমাদের এটা নিয়ন্ত্রণ থাকবে না, আমাদের মন্ত্রণালয় নিয়ন্ত্রণ থাকবে না। তো ওই জায়গাগুলোতে একটু গ্যাপ আছে এবং সিন্ডিকেটটা বন্ধ করা যাচ্ছে না। কেন জানেন? কিছু ব্যক্তিবর্গ যারা আগেই সিন্ডিকেটটা করেছিল, দেখেন একই ব্যক্তি, একই গোষ্ঠী এবং একই সিস্টেম, যেটা অনলাইন পদ্ধতি যারা ব্যবহার করে, তাদের এটা অপব্যবহার করে তারা এই কাজটা করছে। যেহেতু এই অনলাইন পদ্ধতিটার মালিক দাতুশ্রী আমিন সাহেব, এবং উনি বাংলাদেশের নাগরিক ছিলেন এবং মালয়েশিয়ার নাগরিক এখন, ওই ভদ্রলোক, ওনার দেশ, উনি বিভিন্নভাবে মেকানিজম করে এই জিনিসটা করছেন। এটা একটা ওপেন সিক্রেট যে এখানে সিন্ডিকেটটা কেন করা হয়, তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য, অতিরিক্ত লোভের জন্য, অতিরিক্ত টাকার জন্যই করা হয়। সুতরাং সরকারকে এই জায়গাটাতে আমার মনে হয় বিবেচনা করার জন্য আমরা, মানে দুই সরকারের একেবারে উচ্চ পর্যায়ে আসলে এটা বসে সমাধান, উচ্চ পর্যায়ে বসেছেন। কিন্তু আমার কাছে মনে হয় এখানে কিছু কিছু জায়গায় সরকারকে, বিশেষ করে আমাদের সরকারকে মিসগাইড করা হচ্ছে, ভুল বোঝানো হচ্ছে, ভুল বুঝে জিনিসটাকে সিন্ডিকেটটাকেই একমাত্র উপায় মনে করা হচ্ছে, কিন্তু বিকল্প উপায়ও নিতে পারি আমরা। কিন্তু আরেকটা কথা বলি আপনাকে, যদি মালয়েশিয়ান সরকার এসে শেষ পর্যন্ত আমাদের সরকার যে এইটার দফা রফা করতে পারলো না, তাহলে কিন্তু একটা সরকার একটা সমাধান আছে। আমরা এটা বলেছি, সমাধানটা কি? সমাধান আমরা বলেছি তাহলে 25টা লাইসেন্স দরকার নেই, আপনি একটা লাইসেন্স দেন, সেই লাইসেন্স তো হবে বয়েসেন্স, কোনো ব্যক্তিগত লাইসেন্স না, সরকারি লাইসেন্স। বয়েসেন্সকে দিয়ে দেন, বয়েসেন্সের ওয়ান স্টপ সার্ভিস করে তাদের সক্ষমতা বৃদ্ধি করে তাদের 50-100টা কাউন্টার করে দেন, তারা শুধু সার্ভিস দিবে। যেই সকল রিক্রুটিং এজেন্সির মালয়েশিয়াতে কানেকশন আছে, তারা ডিমান্ড সংগ্রহ করে বয়েসেন্স থেকে একটা এনওসি নিবে, এনওসি নিয়ে তারা একটা ফিও দিবে, এবং এটা যার যার রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে বিএমইটি ক্লিয়ারেন্স করে তারা পাঠাতে পারে। তার মানে হচ্ছে কি, সরকারের সাথে সহযোগিতা করেই সকল বৈধ রিক্রুটিং এজেন্সি, এবং খরচটা কিন্তু সেখানে নিয়ন্ত্রণ করা যাবে। চাইলে এখানে অতিরিক্ত খরচ করা যাবে না, কারণ বয়েসেন্স এটা সরকার এটা মনিটরিং করতে পারবে। এটা একটা বেস্ট সলিউশন হতে পারে। জনাব ফখরুল, মালয়েশিয়ার বাইরে আসলে মধ্যপ্রাচ্যে আমাদের মানে সবচেয়ে বড় আসলে শ্রমবাজারটা মধ্যপ্রাচ্যে, বিশেষ করে সৌদি আরব আমাদের প্রধান একটি বাজার। এর বাইরে ইউএই আছে, বাহরাইন আছে, মানে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমরা, কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা যে যুদ্ধের পরিস্থিতি মধ্যপ্রাচ্যে চলছে, এর প্রভাবটা কেমন পড়লো? আমরা গত কয়েক বছরে দেখেছি যে 10 লাখের অন এভারেজ 10 থেকে 12 লাখ প্রতি বছর বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি হয়। সেই জায়গাটাতে এই বছরের আসলে পরিস্থিতি কি এখন পর্যন্ত? মধ্যপ্রাচ্য আমাদের সবচেয়ে বড় শ্রমবাজার, বিশেষ করে সৌদি আরব। সম্প্রতি আপনার সৌদি আরবে কিন্তু আমাদের কর্মীরা যাচ্ছে ঠিকই, কিন্তু সেখানে নানাবিধ প্রবলেম কিন্তু তারা ফেস করছে। বিশেষ করে আকামা, তাদের মোস্ট অফ দ্য পিপলের কিন্তু আকামা হচ্ছে না। আকামা করতে গেলে সেখানে দেখা গেল এক বছরে একটা আকামা করতে 11 থেকে 12,000 রিয়াল লাগে। এটা খুবই এক্সপেন্সিভ, যদিও এটা কোম্পানি করার কথা, কিন্তু কোম্পানি, বড় কোম্পানিগুলো করে, তাদের ক্ষেত্রে এখানে একটা বড় রকমের মানে ফিনান্সিয়াল তাদের ইনভলভমেন্ট থাকে, সেই জন্য অনেক সময় তারা করতে চায় না, 3 মাস করে। আবার ছোট ছোট কোম্পানিগুলো তাদের এই ক্যাপাসিটি থাকে না, তারা করতে পারে না। তো এই কারণে এই আকামা প্রবলেমে হওয়া মানে হচ্ছে ইলিগাল হয়ে যাওয়া, এটা একটা বিগ ইস্যু। সেকেন্ড ইস্যু হলো সেখানে আমাদের কর্মীদের এখন যেটা হচ্ছে, বিভিন্ন কন্ট্রাক্টিং কোম্পানি, ছোট ছোট কোম্পানি অথবা নামে বেনামে বিভিন্ন কোম্পানি করে তারা গভর্নমেন্ট থেকে অনুমোদন নিয়ে সেখান থেকে বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে কর্মী নিচ্ছে। সেখানে কিন্তু তাদের স্যালারির একটা বড় প্রবলেম হচ্ছে, থাকার সমস্যা হচ্ছে, তারপরে কাজের সমস্যা হচ্ছে, এরকম প্রবলেমগুলো অহরহ হচ্ছে আর কি। তো এই জায়গাগুলোতে আমাদের
সরকারকে ওই দেশের সরকারের সাথে আলোচনা করে কিন্তু এটার একটা সলিউশন, যে একটা কোম্পানিতে তার যে ডিমান্ডটা গভর্নমেন্ট থেকে নিবে বিদেশ থেকে শ্রমিক আনার জন্য, তার সক্ষমতা আছে কিনা, তার ক্যাপাসিটি আছে কিনা, তার অ্যাকোমোডেশন আছে কিনা, এই বিষয়গুলো, তার প্রজেক্ট আছে কিনা, আসলে এই বিষয়টা খুবই গুরুত্বের সাথে বিবেচনা করা দরকার। সেকেন্ড হলো মধ্যপ্রাচ্যের ধরেন অন্যান্য দেশগুলো, ধরেন আমাদের বাহরাইন বলেন, সংযুক্ত আরব আমিরাত বলেন, ওমান বলেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ এই তিনটা মার্কেট, এই তিনটা মার্কেট কিন্তু অলমোস্ট দীর্ঘদিন কিন্তু বন্ধ আছে। তো সংযুক্ত আরব আমিরাতে আধা সরকারি প্রতিষ্ঠানগুলোতে গুটি কয়েকটা কোম্পানিতে কিছু কর্মী টর্মী নিচ্ছে, সেটা খুব পর্যাপ্ত নয়। তো এই তিনটা দেশের যদি আমরা সরকার যদি ইনিশিয়েটিভ নেয়, এটা আমাদের এক্সিস্টিং শ্রমবাজার যেখানে অনেক লোক এখনো আছে, অনেক যাওয়ার সুযোগ আছে, এই তিনটা বাজার যদি উন্মুক্ত করা যায়, তাহলে কিন্তু আমাদের শ্রমবাজারের একটা গতি কিন্তু ফিরে আসবে। তো আমরা শুনেছি সরকার এই ব্যাপারে উদ্যোগ নিয়েছে, বাট আমি মনে করি এই ক্ষেত্রে আরো মানে সিরিয়াস একটু স্টেপ যদি নেওয়া দরকার। ওভারঅল তো শ্রমবাজার কিন্তু আমাদের গতি কিন্তু কমে গেছে আগের চেয়ে। আমরা দু একদিন আগে আমরা মিডিয়াতেও দেখলাম প্রায় 39% কমে গেছে কিন্তু। তো সুতরাং এটা কিন্তু আরো কমতে পারে যদি নতুন নতুন শ্রমবাজার উন্মুক্ত করার ব্যবস্থা না হয়। আপনি এর মধ্যে যদি আমরা বিশেষ করে সৌদি আরবের যে সিচুয়েশন গুলো দেখছি, এখানে কিন্তু ক্রমান্বয়ে এটা কমতেছে এবং আরো কমবে কিন্তু। কারণ সেখানে কর্মীদেরকে যারা এই সেক্টরে যারা কাজ করে, কর্মী পাঠিয়ে তারা কিন্তু কমফোর্ট ফিল করে না, তারা বিভিন্ন প্রবলেম ফেস করে, আর কর্মীরা গিয়েও সেখানে কিন্তু বড় রকমের সমস্যায় পড়ছে। সুতরাং এটা কমতে পারে। এই জন্য আমাদের বিকল্প শ্রমবাজার গুলো, বিশেষ করে যেগুলো আগে ছিল, এখানে কি যুদ্ধের সরাসরি কোনো প্রভাব পড়ছে? এই মুহূর্তে যুদ্ধের খুব বেশি প্রভাব আছে বলে আমাদের মনে হয় না। এটা অলরেডি যেটা হওয়ার হয়ে গেছে, খুব বেশি প্রভাব নাই কিন্তু এখন। তাহলে আমরা একটা বিষয় নিয়ে সবসময় আসলে কথা হয়, সেটি হচ্ছে আমরা আসলে শ্রমিকদেরকে যেভাবে পাঠাচ্ছি সেখানে দক্ষ শ্রমিক কতটা যাচ্ছে, অদক্ষ শ্রমিক বেশিরভাগই আসলে যাদের আসলে খুব বেশি দক্ষতা নাই এমন শ্রমিকই পাঠানো হয়, যেটার কারণে আমাদের রেমিটেন্স যেমন কম আসে, এরপর তারা গিয়ে আসলে খুব বেশি পয়সা ইনকাম করতে পারে না এবং তাদের নানান ধরনের অসুবিধার মধ্যে পড়তে হয়। সেখানে প্রশিক্ষণের জায়গাটাতে বরাবরই আসলে এই জায়গায় ঘাটতি আছে। সেখানে এই সরকারের কোনো উদ্যোগ কি আপনার চোখে পড়েছে, বা আসলে কি মানে সরকারের দিক থেকে শ্রমিকদেরকে দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে কোনো পদক্ষেপ কি নেওয়া হয়েছে কিনা? দক্ষতার বিষয়ে কোনো আপোষ নাই। আপনি দেখেন একজন দক্ষ শ্রমিক কিন্তু সেই কম পয়সায় যেতে পারে এবং সে বেশি বেতন পায়। সুতরাং সেই জায়গাটাতে আমাদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়া দরকার। তার মানে আমরা অদক্ষ শ্রমিক পাঠাবো না, বিষয়টা এটাও না। কোন দেশে যদি অদক্ষ শ্রমিকের ডিমান্ড থাকে, আমরা অদক্ষ শ্রমিকও পাঠাবো, কিন্তু এই অদক্ষকেও আমরা এক ধরনের স্কিল করে নিতে পারি। সে ধরেন আপনি ক্লিনিং এও একটা দক্ষতা আছে, সেই ক্লিনিংটা কিভাবে বলতে, কোন ডিভাইসটা কোন মেকানিজম গুলো ইউজ করবে, এটাও কিন্তু আছে। সুতরাং আমরা দক্ষতার ব্যাপারে সরকারে দেখেন 105টা টিটিসি আছে, বেসরকারিভাবেও কিন্তু অনেকগুলো ট্রেনিং ইনস্টিটিউট আছে। এই জায়গাগুলোতে আসলে এটা খুব এক্সপেন্সিভ একটা বিষয়। সরকারের এই ট্রেনিং সেন্টারগুলোকে আমরা বারবার বলেছি যে এখানে দক্ষতা বৃদ্ধির জন্য আপনার রিক্রুটমেন্ট এজেন্সি এবং সরকার যৌথভাবে কিন্তু কাজ করতে পারে। যে পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার টিটিসি গুলোতে আছে, যে পরিমাণ তাদের ফ্যাসিলিটি আছে, সেই পরিমাণ কিন্তু আপনার কর্মী কিন্তু দক্ষতা বৃদ্ধি কিন্তু হচ্ছে না। তো সেই জায়গাগুলোতে সরকারের আরো নতুন নতুন ইনিশিয়েটিভ নিতে হবে। বিশেষ করে দক্ষতা অর্জনের ক্ষেত্রে একটা কাজ করা যেতে পারে যে আমাদের হাই স্কুল লেভেলের শিক্ষার ক্ষেত্রে একটা দক্ষতার একটা সাবজেক্ট থাকা উচিত। সে একটা ছেলে মেয়ে যখন পড়াশোনা করবে, এবার আসলে সরকার সেটা করছে, সরকার এরকম একটা ইনিশিয়েটিভ নিচ্ছে, বাট এটা বাস্তবায়ন করা দরকার। ষষ্ঠ শ্রেণী থেকে কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করা হচ্ছে। আমরা আলোচনা শেষের দিকে চলে এসেছি। আমরা একটু মালয়েশিয়ার শ্রমবাজার আরেকটু ফিরতে চাই। সেটি হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজারের যে ডিমান্ড, সেটি কি বাংলাদেশের জন্য আগের মতো আছে নাকি এখন অনেক সংকুচিত হয়েছে? মানে বাজার যদি খুলেও সেক্ষেত্রে কি আমরা আগের মতো মালয়েশিয়াকে অত বড় বাজার বলতে পারবো, নাকি আসলে আগের চেয়ে সংকুচিত হয়েছে? না, মালয়েশিয়ার এই মুহূর্তে যে শ্রমবাজার, এটা কিন্তু অনেক বড় না। লাস্ট টাইম এটা প্রায় 5 লক্ষ কর্মী গিয়েছে, এবার কিন্তু সেটা সুযোগ নাই। এটা মালয়েশিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে যে অ্যানালাইসিসটা করে যে এটা
ডিমান্ডটা আসছে সেটা 1 লক্ষ ছিল, এরপরে আরো কিছু পুরাতন ডিমান্ড বৃদ্ধি পেয়ে এটা মনে হয় 1,80,000 পর্যন্ত এসেছে। কিন্তু এটা শুধু বাংলাদেশের জন্য, এটা কিন্তু 14-15টা কান্ট্রির জন্যই কিন্তু এই ডিমান্ডটা। সুতরাং টোটাল এই ডিমান্ডের মধ্য থেকে হয়তো বাংলাদেশ 1 লক্ষ কর্মী এর মধ্যে যেতে পারে। তো এই জায়গাগুলোতে হোয়াট এভার দ্য কোয়ান্টিটি, আমরা শ্রমিক পাঠাতে চাই, আমাদের শ্রমিকগুলো বাংলাদেশ থেকে কম খরচে যেন যেতে পারে এবং বৈধ সকল রিক্রুটমেন্ট এজেন্সি এখানে যেন পার্টিসিপেট করতে পারে। আগে যারা যেমন তারা 90%, 99% বৈষম্যের শিকার হয়েছে, এবারও যেন এটা না হয় এবং এখানে স্বচ্ছতাটা অতীব জরুরি। সেই জায়গাটাতে আমরা মনে করি সরকারের কাছে, আমরা বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা এই বিষয়টা হস্তক্ষেপ করার জন্য আমরা বিনীত অনুরোধ করব। বিকজ আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে বিভিন্ন ব্যক্তিবর্গ তাদের ব্যক্তি স্বার্থের জন্য তারা এটাকে আবারও কলুষিত করছে। এটা কিন্তু তাতে হবে কি, খরচ বৃদ্ধি পাবে, অনেক বৃদ্ধি পাবে। রিক্রুটিং এজেন্সিগুলো কিন্তু বৈষম্যের আবারও তারা শিকার হবে। তাদের অফিস আদালত, তাদের স্টাফদের বেতন তারা এখন দিতে পারছে না। সেই জায়গাটাতে তারা একেবারে নিরাশ হয়ে যাবে এবং এই ক্ষেত্রে তারা কোনো পার্টিসিপেশন, সরকারের যে লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে তারা কোনো ভূমিকা রাখতে পারবে না। তৃতীয়ত, এই সিন্ডিকেটের কারণে কিন্তু বারবার শ্রমবাজার বন্ধ হয়েছে। সুতরাং আবারও এই আশঙ্কা তৈরি হবে, শ্রমবাজারটা আবারও বন্ধ হয়ে যেতে পারে। এই জায়গাগুলোতে আমরা মনে করি সরকার একটা উইন উইন একটা সিচুয়েশন নিতে পারে, যাতে শ্রমিকেরা লাভবান হয়, আপনার এখানে এফডব্লিউ সিএমএস যারা আছে তারাও এখানে ঠিকমতো থাকে, অথবা এখানে রিক্রুটমেন্ট এজেন্সিগুলো লাভবান হয়, সরকারেরও কোনো সুনাম নষ্ট না হয় এবং বিভিন্ন মিডিয়াতে আপনারাও যেভাবে এই বিষয়গুলো নিয়ে আসেন, যাতে আমরা সরকারের এই বিষয়টাতে যাতে একটা গ্রহণযোগ্য, স্বচ্ছ এবং কর্মী বান্ধব, এই সেক্টর বান্ধব একটা ভূমিকা যেন সরকার নেয়, এটাই আমরা সরকারের প্রতি আহ্বান করি। অবশ্যই আমরা সেটি আশা করছি। আপনাকে অনেক ধন্যবাদ জনাব ফখরুল ইসলাম আমাদেরকে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য।